পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হলো বিশ্ববরণ দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। 23শে জানুয়ারি রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে। শুক্রবার 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হয় দিনটি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 119তম জন্ম উৎসবকে কেন্দ্র করে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি পালিত হয় গোটা রাজ্যে। এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে। অন্যান্য বছরের ন্যায় এবারও এই বিদ্যালয়ের শোভাযাত্রা আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল। এই শোভাযাত্রা এবার 55 বছরে পা রাখল। এদিন সকাল 8টায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, সদর মহকুমা শাসক মানিকলাল দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী ভানুলাল সাহা বলেন, শান্তিপূর্ণ আন্দোলন, অস্ত্র হাতে আন্দোলন ইত্যাদির কারণে ব্রিটিশরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এটা দুর্ভাগ্যের যে আমাদের দেশে মহাত্মা গান্ধীকে এই স্বাধীনতা আন্দোলনের জন্য যে গুরুত্ব দেওয়া হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুকে সেভাবে রাষ্ট্র এখনো গুরুত্ব দেয়নি। তার জন্যে দেশের মানুষের মধ্যে একটা দুঃখ বা ক্ষোভ রয়েছে। তবে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরায় নেতাজি সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার জন্মদিনে বিভিন্ন এদিনের শোভাযাত্রায় মূল থিম ছিল কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের জন্ম শতবর্ষ। এছাড়া সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে ছিল পাকিস্তানের পেশোয়ার স্কুলে জঙ্গি হামলা। শোভাযাত্রায় মোট 40টির মতো ট্যাবলো ছিল। শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্কুল মাঠে এসে শেষ হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার বিহারের আরা জেলায় আদালতে বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 16 জন। শুরু হয়ে গিয়েছে তদন্ত। প্রজাতন্ত্র দিবসের আগে নাশকতার ঘটনা। শুক্রবার বিহারের আরা জেলার আদালতে বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 16 জন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এক মাঝবয়সী মহিলা ব্যাগের মধ্যে বোমা নিয়ে আদালত চত্বরে ঢোকে। বাকি 2 জনের সঙ্গে মৃত্যু হয়েছে ওই মহিলারও। জানা গিয়েছে, কোনো এক আসামির সঙ্গে দেখা করতে এদিন আদালতে আসে ওই মহিলা। সেই আসামিকে আজ আদালতে পেশ করার কথা ছিল। বিস্ফোরণে মৃত্যু 2 জনের মধ্যে একজন বিহার পুলিশের কনস্টেবল। আহতদের আদালত এলাকারই এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করছেন স্থানীয় পুলিশ অফিসাররা। শুরু হয়ে গিয়েছে তদন্ত। বন্ধ করে দেওয়া হয়েছে আদালত চত্বরের সব দরজা। তল্লাশি চালানো হচ্ছে গোটা চত্বরে। তবে আদালত চত্বরে কোলাহলের সুযোগ নিয়ে 2 জন আসামি আদালত চত্বর থেকে পালিয়ে গিয়েছে। এরই মধ্যে 2 জন আসামির খোঁজ শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোনও। খতিয়ে দেখা হচ্ছে ফোনটি। बॉडी एक लेडी का मिला है। उसको देखने से लग रहा है कि वो सेल्फ प्लांटेड बम वगैरह लाई हुई थी। उसके पास मोबाइल फ़ोन भी लगे हुए हैं। अभी उसको हम लोग जो एक्सपर्ट आएंगे तो उसके बाद पता चलेगा कि। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সর্বশক্তিধর রাষ্ট্রের প্রধান বারাক হোসেন ওবামার ভারত সফরে বাংলাদেশের সাথে 4000 কিলোমিটার সীমান্ত এলাকায় চলছে বিশেষ নজরদারি। বাড়ানো হয়েছে সীমান্ত বাহিনী জওয়ানদের সংখ্যাও। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সর্বশক্তিধর রাষ্ট্রের প্রধান বারাক হোসেন ওবামার ভারত সফরে বিশেষ নজরদারি সীমান্ত এলাকায়, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে 4000 কিলোমিটার সীমান্ত এলাকায় চলছে বিশেষ নজরদারি। বাড়ানো হয়েছে সীমান্ত বাহিনী জওয়ানদের সংখ্যাও। ত্রিপুরার সাথে 856 কিলোমিটার এলাকায় চলছে বিশেষ নজরদারি। এই 856 কিলোমিটার এলাকার মধ্যে বেশ কয়েক কিলোমিটার সীমান্ত এখনও রয়েছে কাঁটাতারবিহীন উন্মুক্ত, যার মধ্যে সোনামুড়াই ও 11 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে প্রশাসন এক প্রকার ব্যর্থ হয়েছে। এইসব এলাকায় সীমান্ত প্রহরার জওয়ানদের সাথে রয়েছে স্লিপার ডগও, যে ডগ বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বলে জানা যায়। বাড়ানো হয়েছে জওয়ানদের সংখ্যাও। इस बार 26 जनवरी पे हमारे चीफ गेस्ट जो है रिपब्लिक डे पे अमेरिका के राष्ट्रपति श्री ओबामा जी आ रहे हैं। तो देश की और उनकी सिक्योरिटी को मद्देनज़र रखते हुए हम लोगों ने बॉर्डर के ऊपर जो है एक्स्ट्रा मैन पावर लगा के और बॉर्डर की सिक्योरिटी
ज़्यादा बढ़ा रखी है। दिन की भी रात की भी ज़्यादा आदमी लगा के जहाँ जहाँ पे वनरेबल पॉइंट्स है, फेंसिंग वगैरह जहाँ नहीं है वहाँ पे हमने ज़्यादा आदमी लगाए हैं। और जो हमारे सर्वेलेंस इक्विपमेंट्स वगैरह हैं उनसे भी जो है हमने लगा के और दूर दूर तक जो है सर्वेलेंस अच्छी कर रखी है, ताकि कोई भी एंटी सोशल एलिमेंट अगर देश के अंदर घुसने की कोशिश करता है या स्मगलर वगैरह जो भी हैं आने की कोशिश करते हैं तो उन पे जो है नज़र रखी जाए। और हमारे जो जवान हैं वो मुस्तैदी से तैनात हैं और भी किसी भी तरीके की अप्रिय घटना को नहीं होने देंगे। और स्निफर डॉग कोई हमारे को अगर कोई खबर मिलती है, कोई निकल जाता है तो जो है ये को स्निफिंग करके हमारे को जगह तक ट्रैक करके ले जा सकते हैं। সীমান্ত এলাকায় কোনো অবৈধ জিনিসপত্র নিয়ে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করলেই সহসাই তা আটক করতে পারবে, যার জন্য সীমান্তে 21টি বিওপিতে ঘাঁটি কেড়ে রয়েছেন দুজন সীমান্ত বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট। একজন হলো নরেন্দ্র বড়িয়া এবং অপরজন হলেন সেকেন্ড ইন কমান্ড কুলদীপ সিং। খবর ত্রিপুরাকে এক সাক্ষাতে তিনি জানান, सोनामुरा तकरीबन 11 किलोमीटर का एरिया जो है अभी अनफेंस्ड है, तो इसमें हमारे को जो है ज़्यादा एफर्ट करने पड़ते हैं इस एरिया को कवर करने के लिए। लेकिन अभी जो है जल्दी ही जो है ये एरिया फेंस्ड हो जाएगा और उसके बाद हमारे को जो है ये स्मगलिंग और एंटी सोशल एक्टिविटी जो चलती हैं बॉर्डर पे उनको कवर करने में हमारे को बहुत आसानी हो जाएगी। মূলত আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামার ভারত সফরকে কেন্দ্র করে সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। আব্দুল সাত্তারের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। বাগমা তহসিল সংলগ্ন আয়ুর্বেদিক ডিসপেন্সারির পুরাতন ভবনে রাধাকিশোরপুর থানার অধীন চতুর্থ পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ। রাজ্যের সাধারণ মানুষের সহযোগিতায় ত্রিপুরা পুলিশের প্রচেষ্টায় রাজ্যে কোণঠাসা উগ্রবাদীরা সীমান্ত এলাকায় কিছু কিছু জায়গায় এখনও কিছু উগ্রবাদ সমস্যা রয়েছে। পুলিশ চেষ্টা করছে মানুষকে সঙ্গে নিয়ে ত্রিপুরার মাটি থেকে উগ্রবাদীদের নির্মূল করার। শুক্রবার বাগমা পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে কথাগুলো বলেন রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ। বাগমা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো এদিন, তাই পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানকে ঐতিহাসিক করে রাখতে সামিল ছিলেন বাগমা এলাকার 6টি গ্রাম পঞ্চায়েতের শত শত নারী পুরুষ। বাগমা তহসিল সংলগ্ন আয়ুর্বেদিক ডিসপেন্সারির পুরাতন ভবনে রাধাকিশোরপুর থানার অধীন চতুর্থ ফাঁড়ি হিসেবে শুক্রবার থেকে কাজ শুরু করে বাগমা পুলিশ ফাঁড়ি। 1909 সালে বাগমাতে পুলিশ ফাঁড়ি গড়ে তোলার প্রস্তাব জেলা আরক্ষা প্রশাসন রাখে রাজ্য আরক্ষা প্রশাসনের কাছে, কিন্তু তার আগে থেকেই অর্থাৎ 1999 সাল থেকে বাগমার সাধারণ মানুষের দাবি ছিল। বিংশ শতাব্দীর শুরুর সময়ে রাজ্যে প্রকট ছিল উগ্রবাদীরা, বাগমা এলাকাও তার বাইরে ছিল না। ওই সময়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো উগ্রবাদী ঘটনা সংঘটিত হতো বাগমায়। পুলিশ, টিএসআর, আধা সামরিক বাহিনীর জওয়ানদের প্রচেষ্টায় সাধারণ মানুষের সহযোগিতায় পরিস্থিতির পরিবর্তন হয়। সময়ের চাহিদা ও মানুষের দাবিকে সম্মান জানিয়ে 2010 সালে সিদ্ধান্ত হয় বাগমাতে গড়ে তোলা হবে পুলিশ ফাঁড়ি, কিন্তু জায়গার সমস্যার কারণে এতদিন তা সম্ভবপর হয়ে ওঠেনি। অবশেষে শুক্রবার সেই প্রতীক্ষার অবসান ঘটল, মানুষের চাহিদা দাবির বাস্তবায়িত হলো। মানে যে পরিবারে খুব ভালো পরিবেশ আছে, যেখানে কোনো হ্যারাসমেন্ট বা ছেলে মেয়েরা যে পড়াশোনা ইত্যাদি করে ওখানে অন্যান্য ক্ষেত্রেও খুবই ভালো লক্ষণ। এখানে কোনো নারী নির্যাতনের কেস নয়। বাকি যতটুকু কেস আছে দেখতে গেলে, কিন্তু আমি এটাও বলতে চাই পুলিশ যতটি সাফল্য পায় এইগুলো শুধু নিজের প্রচেষ্টায় পায় না, জনগণের সহযোগিতা সবসময় লাগে। এই জনগণের সহযোগিতা না থাকলে আমরা কিছুই সাফল্য পাবো না। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ ছাড়াও উপস্থিত ছিলেন আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধ্যানকর, গুমতি জেলা পরিষদের সদস্যা রঞ্জিতা দত্ত চক্রবর্তী,
সমাজসেবী দিলীপ দত্ত, গুমতি জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ, এসডিপিও রতন দাস, এসডিএম অজিত দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারভাইয়া গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেশ পাল। ডিজিপি উদ্বোধন অনুষ্ঠান শেষে ফিতা কেটে ফাঁড়ির উদ্বোধন করেন। বাগমা ফাঁড়ির পথ চলার শুরুর দিনের খাতায় কে নাগরাজ নিজের সই করেন। গোটা উদ্বোধনী অনুষ্ঠান সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে ছিল প্রাণবন্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অসহায় বিধবা মহিলার হোটেল জবরদখল করে নেয় কিছু কংগ্রেস নেতৃত্বরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সোনামুড়া শহর জুড়ে। এই বিষয়ে থানায় একটি মামলাও করে ওই অসহায় বিধবা মহিলা। কংগ্রেস দল কর্তৃক এক অসহায় বিধবা মহিলার হোটেল জবরদখলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। এই বিষয়ে থানায় একটি মামলাও করে ওই অসহায় বিধবা মহিলা। ঘটনায় জানা যায়, প্রায় 50 বছর পূর্বে সোনামুড়া থানা সংলগ্ন এলাকার মৃত শৈলেন চক্রবর্তী থানার সামনে গৌরী হোটেল নামে একটি হোটেল খোলেন। শৈলেনবাবুর মৃত্যুর পর তার পুত্র কৃষ্ণদাস চক্রবর্তী এই ব্যবসা চালান। কিন্তু কৃষ্ণদাস চক্রবর্তীর মৃত্যুর পর তার স্ত্রী মালতী চক্রবর্তী হোটেলটি ভাড়া দেন খোকন দেব নামে এক ব্যক্তির নিকট। কিন্তু 1 বছর পর খোকন দেব ওই ব্যবসা ছেড়ে দেন। তারপর থেকে হোটেলটি প্রায় বন্ধ অবস্থায় রয়েছে। কিন্তু গত প্রায় 3 মাস যাবৎ সোনামুড়ার একদল কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস ভবন সংলগ্ন হোটেলটি খুলতে বাধা দিচ্ছে বলে অভিযোগ মালতী চক্রবর্তীর। কংগ্রেস দলের ফ্ল্যাগ ফেস্টুন দোকানের সামনে স্তূপ করে রাখে বলেও অভিযোগ তার। কংগ্রেস নেতৃত্বদের এ বিষয়ে জিজ্ঞাসা করলে হোটেলটি 2 লক্ষ টাকার বিনিময়ে তাদের দিয়ে দেওয়ারও প্রস্তাব দেয় বলে জানান অভিযোগকারিনী। কংগ্রেস তারা অভিযোগ করবো, আমার শ্বশুর মারা গেল, স্বামী মারা গেল, 6 বছর একটা বাচ্চা নিয়ে আমি ভীষণ কষ্ট হয়েছে, কোনো করানোর মতো কোনো কিছু নাই। তারা চাইতেছে তারা যেমনি হরদাস, মরুদাস, হাবিল মিয়া, সেই শাহ আলম, তারা কয়েকজন মিলে কি করতেছে, তারা দিত নাম্বারে দখল করে রেখে দিছি। তারা দিত না, তারা প্লেট টাঙ্গাইয়া সাইনবোর্ড টাঙ্গাইয়া তারা দিয়ে দিছে, তারা দিত না। আজকেও তারা তালা খুললে এইটার ভিতরের জিনিসপত্র যা আসলো সব উৎপাত করেছে তারা কংগ্রেস। শুক্রবার ভোরবেলা অভিযুক্তরা হোটেলের তালা ভেঙে হোটেলের যাবতীয় চেয়ার টেবিল সহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করেন মালতী চক্রবর্তী। অবশেষে শুক্রবার 5 জন কংগ্রেস নেতার বিরুদ্ধে সোনামুড়া থানায় একটি মামলা করেন হোটেল মালিক মালতী চক্রবর্তী। তার একটি 6 বছরের কন্যা সন্তান ও বৃদ্ধা শাশুড়ি রয়েছে। তার বৃদ্ধা শাশুড়ি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কংগ্রেস দলের সমর্থক। তিনি কংগ্রেস নেতৃত্বদের এ বিষয়ে জানালে তারা মীমাংসা করবেন বলে আশ্বাস দিলেও উল্টো দোকানের সামগ্রী লুট করে নিয়ে যান। দলিত সম্পদ আমার স্বামী এটা হোটেল করে গেছে এবং আমার শ্বশুর থাকতেই। ওখানে মাঝে আমার ছেলে মারা যাওয়ার পর মানে এটা শেয়ারে এই হোটেলটা ভাড়া দিয়েছিল শেয়ারে। সেও এটা করছে না ঠিক মতো, সে তালা মারে গেছে গিয়া। এরপরে তারা এটা নিজেরা মনে করে তারা এটা তালা মারছে। কংগ্রেসি যেমন জহর দাস, মরু দাস, শাহ আলম মিয়া, হাবিল মিয়া, আরও কে কে আছে সবাই নাম তো আমি জানি না, তারা এটা তালা মারছে। তারপরে তো আমরা গেলাম, আমরা যাই না আমি গেছি। যাওয়ার পরে আমরা বলি ঠিক আছে, আমরা এটা দীপক চক্রবর্তীর লগে আলাপ আলোচনা করবো। স্বামী চক্রবর্তী আলাপ আলোচনা করছে দীপক চক্রবর্তীর লগে, আমরা বইয়া এটা আলাপ আলোচনা করে আমরা এটা শেষ বেশ করবো। সারা জনম কংগ্রেস করে গেছে এবং সে ক্যান্ডিডেট হয়েছে। হ্যাঁ, তারপরেও আমার আজকাল স্বামী নাই, ছেলে নাই, একটা ছেলে রোগা তাও এখানে নাই। তাহলে আমার এই নাতিনটা বউটা নিয়ে আমি অসহায়, আর একটা ছেলে মানুষ আমার নাই, তারা কি করে এই কাজটা করলো, এটা আমি বিচার চাই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কংগ্রেস দলের প্রতি ক্ষোভ প্রশমিত হচ্ছে সোনামুড়াবাসীর মধ্যে। এ ঘটনায় রাজ্য প্রশাসনিক স্তর কিংবা মুখ্যমন্ত্রীর নিকট অভিযোগ জানানো হতে পারে বলেও জানা যায় একটি সূত্রে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10 দফা দাবির ভিত্তিতে কংগ্রেস পরিচালিত নূরপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ সিপিএম নূরপুর শাখা কমিটির উদ্যোগে গৌরনগর বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করেন। কংগ্রেস পরিচালিত নূরপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ 10 দফা দাবি নিয়ে 22শে জানুয়ারি সিপিএম নূরপুর শাখা কমিটির উদ্যোগে গৌরনগরের বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করে। তাদের দাবিগুলির মধ্যে ছিল ওয়ার্ড সংসদের মাধ্যমে বেনিফিশিয়ারির নাম ঠিক করা, ওয়ার্ড সংসদ ছাড়া যেসব বেনিফিশিয়ারির নামের তালিকা তৈরি হয়েছে অবিলম্বে তা বাতিল করা, শ্রমিকের বকেয়া রেগার মজুরি প্রদানের ব্যবস্থা করা,
পঞ্চায়েত এলাকার বিভিন্ন কাঁচা রাস্তাগুলোকে অবিলম্বে সংস্কার করা প্রভৃতি। গৌরনগর ব্লকের বিডিও অনুপম চক্রবর্তীর হাতে 10 দফা দাবি সনদ তুলে দিয়ে যুবনেতা রূপ মিয়া জানান, নূরপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ শাখা কমিটির উদ্যোগে নূরপুর গ্রাম পঞ্চায়েতের একদিকে যেমন দুর্নীতি এবং অপরদিকে নূরপুর গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের 10 দফা দাবি আদায়ের ভিত্তিতে আমরা কিছুক্ষণ আগে আমাদের নূরপুর গ্রাম পঞ্চায়েতে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি। তারপরে আমরা গৌরনগর ব্লকের বিডিও সাহেবের কাছে আমরা এই 10 দফা দাবি নিয়ে উন্নয়নমূলক এবং নূরপুর গ্রাম আমাদের দাবি হচ্ছে সেই যে সমস্ত মানুষ রেগার কাজ করেছেন তাদের অবিলম্বে পেমেন্টের ব্যবস্থা করা এবং গুপ্তভাবে যে পেমেন্টের যে স্কলগুলি ব্যাংকের মধ্যে ঢুকিয়ে যেগুলি পেমেন্ট করা হচ্ছে গুপ্তভাবে সেই পেমেন্টগুলি অবিলম্বে বন্ধ করা। এই দাবিগুলি আমরা বিডিও সাহেবের কাছে রেখেছি। বিডিও সাহেব আমাদেরকে বলেছেন যে সমস্ত দুর্নীতিগুলি হয়েছে সেই দুর্নীতিগুলি তদন্ত করবেন এবং উন্নয়নগুলি যে দাবিগুলি রেখেছি সেই দাবিগুলি আমাদেরকে উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য আশ্বাস দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাংবাদিক পরিচয় দিয়ে শান্তিরবাজার মহকুমার মুহুরীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করায় গণধুলাই খেল 2 যুবক। সাংবাদিক পরিচয় দিয়ে বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করায় বেধড়ক গণধুলাই খেল 2 যুবক। ঘটনা শান্তিরবাজার মহকুমার মুহুরীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। জানা যায়, গত বৃহস্পতিবার জুলাইবাড়ি এলাকার রুবেল দেবনাথ ও রাজধানীর ছনবন এলাকার যুবক গৌতম নম এদিন স্কুল চলাকালীন অবস্থায় বিদ্যালয়ে যায়। সেখানে প্রধান শিক্ষককে কক্ষে না পেয়ে বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুমে যায় এবং ছাত্রীদের সঙ্গে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করে। এই ঘটনা প্রধান শিক্ষক জানতে পারে এবং তিনি খোঁজ নিয়ে দেখেন তারা কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত নন। তারপরেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ওই 2 যুবককে আটক করে এবং এলাকাবাসীদের খবর দেয়। এলাকাবাসীরা এসে ওই 2 প্রতারককে উত্তম মধ্যম দিয়ে বাইখুড়া থানার হাতে তুলে দেয়। এই ঘটনায় মহকুমার সাংবাদিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সেচ দপ্তরের খামখেয়ালিপনার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে চাষিদের। কাঠালিয়া টিলাবাড়ি গ্রামের চাষিরা বোরো ধানের জমি চাষ করতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভই হচ্ছে না। সেচ দপ্তরের খামখেয়ালিপনার কারণে টিলাবাড়ি গ্রামের চাষিদের এখনো বোরো ফসলের জমি চাষ করা সম্ভব হচ্ছে না। এদিকে বোরো ধানের হালি চারা বয়স্ক হয়ে চারা লাল হয়ে ঝলসে যাচ্ছে। গ্রামবাসীরা দফায় দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দৃষ্টি আকর্ষণ করলেও প্রতিনিয়ত আশ্বাসের বাণী শুনিয়ে সন্তুষ্ট রাখাই সার। দুর্ভোগ বাড়ছে চাষিদের। গত 20 জানুয়ারি টিলাবাড়ি গ্রামের লাউগাং ছড়ার পাশে এলআই প্রজেক্ট পরিচালনার দায়িত্বে থাকা অপারেটর আইচক্রাই নোয়াতিয়া জানান, মেশিন ঘরের 2টি 25 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন মোটর চালু রয়েছে। তবে পাইপলাইন বহু জায়গায় ফেটে যাওয়ার ফলে মেশিন চালু করা সম্ভব হচ্ছে না। অপরদিকে ছড়ার জলের স্তর একেবারে তলানিতে। মেশিন 1 ঘন্টা একটানা চালু রাখলে জল কমে গিয়ে শুকিয়ে যায়। কাজেই এই মুহূর্তে ছড়ার জল আটকে রাখার জন্য একটি অস্থায়ী বাঁধ নির্মাণের একান্ত প্রয়োজন। টিলাবাড়ি এলাকায় মনাইবাতর ডিসি এলাকা। তো এখন আমি তো 2005-এ যে ঢুকছি, কোনো বছরে এমন হয় না, যদিও এই বছরে এত দেরি হয়ে গেছে মানে পাইপলাইন ব্যাপার নিয়ে। আর মোটামুটি মেশিন ঘর সব ঠিক আছে, মেশিনও ঠিক করছি, সব ঠিক আছে। এখন কৃষকরা শুধু চাপ দিতে আছে, জল পাইতে আছে না। জ্বালা বয়াইছে, যে জ্বালা বয়স হয়ে গেছে, এখন রোয়া লাগাইতে পারতেছে না, জল নাই, মেশিন কেন চালাই না, এইভাবে আমারে কইতে আছে, বারবার আমারে জ্বালাইতে হবে। এরপরে আমি কইছি পঞ্চায়েতে কথা কন, তাহলে পঞ্চায়েত বান দিলে হয়ে যাইব গা। এরপরে আবার এটার মধ্যেও আছে, পঞ্চায়েত বান দিলে হয়ে যাইব গা, তবে পাইপলাইন সব নষ্ট, পাইপলাইন ঠিক করণ ছাড়া জল পাইতো না মানুষের। লাউগাং সরা, ওই লাউগাং সরাটা যদি বড় বান দিলে তাইলে মোটামুটি জল থাকে, আর যদি বান না দেয় তাইলে মেশিন চালানো যাইতো না। এর মধ্যে আবার আছে আপনার এই বানটা যদি দেন তাইলে বড় কইরা বান দেওয়া লাগবো, যদি ছোট কইরা বান দেন তাইলে 2 ঘন্টা চালাইলে জল শেষ। যদি বড় কইরা দিলে তাইলে মোটামুটি জল উঠবো। আর এখানের মধ্যে আবার আছে আপনার 25 গুড়া মোটর, 2টা, তাইলে 2টা 25 গুড়া কইরা মোটর, বড় মোটরটা বড়। যদি ছোট বান হইলে জল 1-1.5-2 ঘন্টা চালাইলে এরপরে জল শেষ হয়ে যায়। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা।
রেগা শ্রমিকরা মজুরির বৈষম্যতে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন। ঘটনা কৈলাসহর চণ্ডীপুর এলাকায়। রেগা শ্রমিকদের মজুরিতে বৈষম্য, ক্ষোভে ফেটে পড়লেন চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের রেগা শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল 11টায় পঞ্চায়েত অফিস ঘেরাও করেন শ্রমিকরা। তালাবন্দি করে প্রতিবাদ জানান। শ্রমিকদের অভিযোগ, পঞ্চায়েত সচিব এবং জিআরএস স্মার্ট কার্ডের মাধ্যমে যে পেমেন্ট করা হয় তার সঙ্গে ব্যাংক মারফত পেমেন্টের বিস্তর ফারাক। ব্যাংক পেমেন্টে যেখানে একজন শ্রমিক 150 টাকা মজুরি পান, সেখানে পঞ্চায়েত অফিসে স্মার্ট কার্ডের মাধ্যমে 125 টাকা 120 টাকা পান। তাহলে এই 20 টাকা গেল কোথায়? শুধু তাই নয়, শ্রমিক নন এমন লোকও কাজের পেমেন্ট নিচ্ছেন। সন্ধ্যা শুক্রবার শুক্র 32 দিন কাজ করছি, এর মধ্যে স্যার আমি পাইছি মাত্র 12 দিনের টাকা, আমার আরো 20 দিনের টাকা রয়ে গেছে। আর হেরার কাছে আইলে খালি লিখিত দেখাইলা যে আমরা নিশিকার টাকা, আমরা না নিয়ে কোনো সময় খবরই নিমো। তো আমার হয় শক্তি বেলায় হয়, এরপরে রেগার মাস্টারে হয়। প্রতিদিনে 3 দিন কাজ করতে 16 দিনের টাকা ঢুকছে গেছে জানুয়ারি। তো কি বুঝে তারা কয় টাকা ঢুকে না, টাকা ঢুকে না, 1 বছর খাওয়াই দিয়েছে। তখন কি বুঝে? তখন তো নাম নেক্সট স্যার ও কইছে দেখা যাক কিটা তারে মিছিল করব। পঞ্চায়েত থেকে যারা টাকা নিছে তারা দিছে 125 টাকা করে, আর ব্যাংক থেকে যারা টাকা আনছে তারা দিছে তোমার 150 আর 155 করে টাকা দিছে। ইউনিট লইয়া শ্রমিকরা লইয়া একত্রিত হয়েছি। শ্রমিকরা কাজ করতেছে কিন্তু ন্যায্য পাওনা পাইতেছে না। তারা যারা আমরা পঞ্চায়েতে একটা তোমার পরিষেবা একটা চালু হয়েছে, এখানে যে টাকা দেয় স্মার্ট কার্ডের মাধ্যমে, তারা পাইতেছে 125 টাকা করে হাজিরা পাইতেছে। কিন্তু যারা তোমাদের ন্যায্য টাকা পাইছো না, ন্যায্য টাকা পাইছি না। আর পঞ্চায়েত থেকে এমন হইতেছে যে পঞ্চায়েতে দোকানে মানে পঞ্চায়েতের খরচা নিয়ে যা করছে, চা টিফিন পিকনিকও করে পঞ্চায়েতের দ্বারা, দোকান থেকে বাকি আইন না এই টাকা দিয়ে ওই রেগার থেকে দেওয়া হইতেছে। পঞ্চায়েতে কিছু অবৈধ স্টাফ রাখা হয়েছে, কাজ করলে কাগজ কলম দেখার লাগে, তারারও রেগার থেকে টাকা দেওয়া হইতেছে। মানে রেগালে একদম গুরুতর। ঠিক আছে, আর যারা পঞ্চায়েত থেকে লইছে তারা 125 টাকা করে পাইছে। আর ব্যাংকের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে ঠিক আছে। তো তুমি কি তোমার টাকা পাইছো? আমি পাইছি 150 করে পাইছি, 155 করে কথা আসলো, এই জায়গার মধ্যে পাইছি 150 করে। আর এখানে পঞ্চায়েত অফিস থেকে যারা দিছে টাকা তারা পাইছে 125 টাকা করে, কেউ পাইছে 120 টাকা করে। পঞ্চায়েত প্রধান বাবুল দাস শ্রমিকদের বক্তব্য শুনে জিআরএস সঞ্জয় দাসের কাছে জানতে চান কি করে